ছাত্র আন্দোলনের সুযোগে রাজধানীতে হওয়া সহিংসতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। বুধবার সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মেট্রো রেল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। এ সময় ভাঙচুর ও আগুনের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের সহিংসতা পাকিস্তানি হানাদার বাহিনীর সহিংসতাকেও হার মানায়। এসব দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত হয়েছেন। তারা জানিয়েছেন, যদিও এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারপরও যে কোনো পরিস্থিতিতেই তারা বাংলাদেশের পাশে আছেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। এটি পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে। তাদের এই তাণ্ডব তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আমি বিটিভিতে এরকম ধ্বংসযজ্ঞ, প্রতিটি জায়গায় এরকম ধ্বংসযজ্ঞ আমার কল্পনার বাইরে ছিল। বুধবার রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী রবি বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেয়া হবে। এ সময় তিনি জানান, যেহেতু ফেসবুক বাংলাদেশের আইন, ধর্ম ও মূল্যবোধ মানছে না, তাই এই মুহূর্তে ফেসবুক চালু রাখার ঝুঁকি সরকার নিতে চায় না। আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো। কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। টানা 5 দিন অচল থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। সকাল থেকে কারফিউ শিথিল থাকায় অফিস, আদালত, ব্যাংক খুলেছে। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গার্মেন্টস কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সকাল থেকেই চট্টগ্রামে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানে ফেরে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা জানান, সহিংসতার কারণে এ কয়েকদিন নিরাপত্তাহীনতায় থাকলেও আজ পথে কোনো সমস্যা হয়নি। স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম। সবাই আসছে, আমাদের ফুল ফেটে আজকে সুন্দরভাবে চলতেছে। আজকে যেহেতু আসছি, দেখছি রাস্তার মধ্যে অনেক কিছুই চলছে, ভালো স্বাভাবিক আছে রাস্তাঘাট। সিলেটের ব্যাংকগুলোতে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। গ্রাহকরা জানান, পুরো সপ্তাহ লেনদেন করতে না পারায় আর সুযোগ পেয়ে সবাই ব্যাংকে এসেছেন। অনেকদিন পরে খুলছে, আজকে খোলা পরে কারেন্টের বিল দিতে আসছে, এখন বিল আছে একটু বেশি। রংপুরেও খুলেছে দোকানপাট। ব্যাংক, বিমার মতো অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম দেখা যায় স্বাভাবিক। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। ব্যাংক টাইমটা আর একটু বাড়ায় দেওয়া দরকার, আমাদের লেট হচ্ছে। পরিবেশ অনেকটাই শিথিল রয়েছে, যার কারণে আজকে আমরা রংপুর শহরে কাঁচামাল খরচ খালা করার জন্য বের হয়েছি। কারফিউ শিথিল হওয়ায় বরিশালের সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী। আজকে তো দেখি ভালোই রাস্তায় গাড়ি ঘোড়া আছে, মোটামুটি স্বাভাবিক দেখা যায়। স্বাভাবিক পরিস্থিতি হলে আমাদের জন্য খুব ভালো হয়। খুলনায় সকাল থেকে কারফিউ শিথিল থাকায় সড়ক মহাসড়কে যানবাহনের ভিড় বেড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কোনো ধরনের কোনো অপতৎপরতা যেন না হইতে পারে, সেজন্য আমাদের পুলিশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে। ময়মনসিংহের রাস্তায় বের হলেই চোখে পড়েছে অফিসগামী মানুষের চলাচল। তবে স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। নেত্রকোনার রাস্তায় গণপরিবহন ও মানুষের চলাচল বাড়ায় সবার মধ্যেই ফিরেছে স্বস্তি। শুভ অস্বস্তির মধ্যে ছিলাম, একটু ভয়ভীতির মধ্যে ছিলাম আমরা, যাকে এখন সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হবে এটা আশা করি। রাজশাহীতে খুলেছে দোকানপাট। সড়কে শুরু হয়েছে অভ্যন্তরীণ সহ দূরপাল্লার যানবাহন। আব্দুল আল মামুন, ৭১।
বিদেশি গণমাধ্যমে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে অসত্য একপেশে তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও, যেমন ফেসবুক, বাংলাদেশের আইন, ধর্ম এবং কমিউনিটি গাইডলাইন মানছে না বলে সরকার চালু রাখার ঝুঁকি নিতে চায় না। আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্য সম্পর্কে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে হাজির হচ্ছে বা হাজির করা হচ্ছে, তাতে একটা সংকট তৈরি হচ্ছে কিনা এ নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান এবং শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আসিফ বিন আলী, বাংলাদেশের ঘটনা প্রবাহ যেভাবে আমরা দেশে এবং দেশের বাইরে হাজির হতে দেখছি বা হাজির করা হচ্ছে, এতে চ্যালেঞ্জ দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই স্মরণ করছি যে ছাত্র, সাংবাদিক, পুলিশ বিগত এই সময়টাতে নিহত হয়েছেন, তাদের কথা একবার স্মরণ করে, বিকজ এইটা আমাদের দেশের জন্য এবং আমাদের ছাত্র সমাজ এবং অন্য সকলের জন্যই অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। আপনার প্রশ্নে যদি আসি, তাহলে ওইভাবে যদি বলতে যাই, এখন যে রিপোর্টগুলো আমরা বাইরে দেখছি, সেই রিপোর্টগুলোর ক্ষেত্রে যে ইমেজটা বাংলাদেশের প্রেজেন্ট করা হচ্ছে, আমার কেন জানি না মনে হয় আসলে আমরা বাংলাদেশের ইমেজ নিয়ে খুব একটা কেয়ারফুল না। ইভেন আমার নিজের দেশের ক্ষেত্রেও যদি বলি, তাহলে আমরা যদি অনেক বেশি কেয়ারফুল হই, তাহলে যেটা হয়, যে জিনিসগুলো আসলে ইমেজ নষ্ট করে, সেই জিনিসগুলো আমরা হয়তো বা কিছুটা করা কমিয়ে আনতে পারতাম। তো এটা তো একটা সাধারণ একটা স্টেটমেন্ট হয়ে যায়। টু বি স্পেসিফিক, দেখেন যেটা হচ্ছে যে আমাদের যে ঘটনাটা ঘটেছে 15ই জুলাই থেকে শুরু করে 22 জুলাই এই সময়টাতে, এবং গত 5 দিনে ইন্টারনেট এবং অন্যান্য যে খবর পাওয়ার যে মাধ্যমগুলো, সেগুলো বন্ধ থাকাতে যেটা হয়েছে যে প্রচুর অপতথ্য ছড়িয়েছে, মিসইনফরমেশন ছড়িয়েছে, ডিসইনফরমেশন ছড়িয়েছে। একই সাথে অনেকেই আবার সিলেক্টিভ ইনফরমেশন ব্যবহার করেছেন খবর দেওয়ার জন্য। আমি বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা থেকে একটা লাইন ধার করে বলতে চাচ্ছি, যে তখন তিনি কারাগারে বন্দী এবং তিনি লিখছেন যে অনেক কয়েকদিন পরে আমাদের কাছে একটা পত্রিকা এসে পৌঁছালো, এবং পত্রিকা দেখে মনে হচ্ছে এটা একটা প্যাম্পলেট, এবং তিনি বলছেন যে কারাগারের কারারক্ষীদের মধ্যে এরকম কথা ছড়াইছে, পুলিশের গুলিতে হাজার হাজার লোক নিহত হয়েছে। তো তিনি সামারি টানছেন এইভাবে, যে যখন খবর বন্ধ হয়ে যায়, তখন আজগুবি খবর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। আমরা আসলে এখন যে বিষয়টা এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে অনেকটা খবর বন্ধ হওয়ার সিচুয়েশন। এবং এইখানে সেটা যেভাবেই বলি, সিস্টেমের ফেইলিয়ার বলি অথবা ইন্টারনেটের ফেইলিয়ার বলি, কিন্তু এইটা একটা এক্সিস্ট করছে। এখন মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে দেখেন খবর যখন অপ্রতুল হয়ে যায়, তখন অপতথ্য অনেক বেশি ছড়ায়, এবং সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে একটা বড় দায়িত্ব থাকে যত দ্রুত সম্ভব এই সঠিক তথ্য মানুষের সামনে আসার সুযোগ করে দেওয়া, যাতে করে এই যে অপতথ্যগুলো, যেগুলো দেশের ইমেজের জন্য ক্ষতিকর, সেগুলো যেমন কাউন্টার করা যায়, অ্যাট দ্য সেম টাইম যে তথ্যগুলো দরকার মানুষের জানার, নাগরিকদের জানার, সেগুলো তারা জানতে পারে। এবং একই সাথে আমাদের যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা রয়েছে, কারণ আমরা তো একটা আন্তর্জাতিক বিশ্বে বসবাস করি, সেখানে আমরা একা একা থাকি না, অন্যের সাথে কানেক্টেড, সেখানেও যাতে এই তথ্যগুলো ঠিক মতন যায়, সেই ট্রান্সপারেন্সিটা মেনটেন করাটা খুব জরুরি। কারণ আপনার প্রশ্নের খেই ধরে আমি বলতে চাচ্ছি, তথ্যের ক্ষেত্রে এখন সবথেকে যে বড় সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি নেই। আমি যে পক্ষই বলি না কেন, সেটা সরকার পক্ষের হোক, আন্দোলনকারীদের পক্ষ থেকে হোক, বিরোধীদের পক্ষ থেকে হোক, আমরা বোধহয় যে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা, এইটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। এবং এইটা নিয়ে মাথা না ঘামানোর ফলে যে জায়গাটা হচ্ছে, অপতথ্য অনেক বেশি আসছে, এবং যেটা ইমেজ সংকট তৈরি করছে, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ক্রাইসিসও তৈরি করছে। তো আমি এক লাইনে সামারি টানতে চাচ্ছি এভাবে, যে আমরা যদি আসলেই মনে করি যে দেশের ইমেজ রক্ষা করাটা খুব জরুরি, এবং একই সাথে নাগরিকের তথ্য জানার যে অধিকার, সেটাকে সমুন্নত রাখাটাও জরুরি, তবে অবশ্যই সাংবাদিক, সরকার পক্ষ এবং রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও দুইটা জিনিস এখন চেষ্টা করতে হবে খুব জলদি। একটা হচ্ছে যে তথ্যের যে প্রবাহ, সেটাকে একেবারে অবাধ অবস্থায় নিয়ে আসার যে চেষ্টাটা ছিল, সেটা
পুনরায় শুরু করতে হবে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি আনতে হবে, কারণ আমি যে তথ্য দিচ্ছি সেটা অন্যজন তখনই বিশ্বাস করবে যখন দেখবে যে এই তথ্যটি ভ্যালিড, একটা ট্রান্সপারেন্ট ওয়ের মাধ্যমে সাংবাদিকতার এথিক্যাল ভ্যালুজ মেনটেন করে আসছে। কেবলমাত্র তখন কিন্তু সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চাচ্ছি। দেখেন, আমি আজকে ডিডব্লিউর একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে একটা বড় একটা ফ্রেমিং হয়েছে যে ইউএনের ব্যবহার করা, অর্থাৎ ইউনাইটেড নেশনে ডিপ্লয় করা যে ভেহিকলসগুলো ছিল সেগুলো বাংলাদেশের রাস্তায় ব্যবহার করা হয়েছে। এখন এইটা যেমন আমি আন্তর্জাতিক মিডিয়ার আপনি দোষ দিতে পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম আবার এটাও কিন্তু ভেবে দেখা যায়, আচ্ছা ইউএনের যে এই গাড়িগুলো যেগুলো বাংলাদেশ থেকে ডিপ্লয় করা হয়েছিল ফেরত আসলো, এগুলোর কালার কেন চেঞ্জ করা হয়নি? এতদিন কেন ঠিক সেম লোগোতে সেম গাড়ি পলিটিক্যাল ক্রাইসিসের সময় এমপ্লয় করা হচ্ছে? তার মানে কি এখানে কোথাও কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে? আমাদেরকে মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক ব্যাখ্যাটাও সঙ্গে সঙ্গে ব্যাখ্যাটাও থাকা প্রয়োজন, সঙ্গে সঙ্গে ব্যাখ্যাটাও থাকা প্রয়োজন। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সিদ্দিকুর রহমানের কাছে যাই, আপনার কাছে আসবো। সিদ্দিকুর রহমান, মানে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বিশেষ করে আমরা এটা নিয়ে খুব বেশি কনসার্ন এখন, মানে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে হাজির করা হচ্ছে, মানে তাতে একটা সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই সংকট তো একটা চলছেই। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যাদের সাথে আমরা ব্যবসা করি তারা অত্যন্ত কনসার্ন এবং তারা সবসময় জানতে চেয়েছিল। তবুও আমি মনে করি যে খুব দ্রুততার সাথে যে আমরা এই পরিস্থিতি সামাল দিতে পেরেছি এবং যে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম সেখান থেকে যে এত তাড়াতাড়ি এখানে আমরা আসতে পেরেছি এবং আজকে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সবাই উদ্গ্রীব কিন্তু শুধু আমাদের দেশ থেকে গার্মেন্টস খাত নিয়ে। সেই গার্মেন্টস খাতের ফ্যাক্টরিগুলো আমরা গতকালকে চট্টগ্রামে খুলে দিয়েছিলাম এবং দেওয়ার পরে সেখানে ঠিকমতো কাজ হয়েছে। আজকে সারা বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানেও নিরবিচ্ছিন্নভাবে কাজ হয়েছে। অতএব বহির্বিশ্বে যে আমাদের ইমেজের সংকটটা হয়েছে সেটা আমরাও তাদের সাথে হয়তো আগামী সোমবারের মধ্যেই বসবো এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা আপনি একটু আগে বললেন যে আজকে সব অ্যাম্বাসেডারদেরকে নিয়ে উনি ভিজিট করেছেন এবং তাদেরকে দেখিয়েছেন এবং পৃথিবীর যে কোনো লোক যদি এটা স্বচক্ষে দেখে তো তারপরে কিন্তু সে কখনো কনফিউজড হবে না যে এখানে সন্ত্রাসী কায়দায় যে কাজগুলো করা হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারবে না। এবং সেই সব জায়গায় যে কাজ করতে গেছে সেখানে যদি দুই পক্ষের মধ্যে মারামারি হয়, কেউ মৃত্যুবরণ করে, সেটাও কিন্তু আপনি আমাকে যখন মারতে আসবেন আমি আত্মরক্ষার জন্য আমি তো মারতে চেষ্টা করবই। তো এখানে আমাদের পুলিশ ভাইরাও কিন্তু আত্মাহুতি দিয়েছে, আমাদের সাংবাদিক ভাইদের উপরে তাদেরকে মারা হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, কোনো টেলিভিশন চ্যানেলে গিয়েও আক্রমণ করা হয়েছে। তো এগুলো কখনোই কাম্য নয় এবং আমাদের যে জায়গাগুলো আমাদের দেশের জন্য খুব আন্তর্জাতিকভাবে প্রয়োজন, যেমন ডাটা সেন্টারকে ধ্বংস করা হয়েছে, মেট্রো রেলকে আপনার ভাঙচুর করা হয়েছে, তারপরে আমাদের টোল প্লাজাগুলো আক্রমণ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা এসব বিষয় না, সবচেয়ে বড় কথা হলো যে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, আপনার শনিরাকড়া এবং গাজীপুরের এই রাস্তা, আমাদের যে ঢাকার এন্ট্রি পয়েন্টগুলো, সেখানে যেভাবে তারা তাণ্ডব চালিয়েছে এবং আমরা দেখেছি সেখানে কিন্তু ছাত্ররা কেউই ছিল না। আমি বিশ্বাস করি কোনো রকমের কোনো ছাত্রই ছিল না, সব লাঠি হাতে এবং বিভিন্ন অস্ত্র হাতে, বিভিন্নভাবে মধ্যবয়সী লোকজন এবং একেবারে টোকাই ধরনের লোকজন। তো সেইখানে কোনোভাবেই এটাকে ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন বা বৈষম্যহীন আন্দোলন কোনো কিছুই কিন্তু এটার সাথে মিলবে না। এটা উদ্দেশ্যমূলকভাবে একটা গোষ্ঠী করতে চেয়েছিল। কিন্তু বায়াররা, মানে আমাদের যে মানে ইন্টারন্যাশনাল বায়ার যারা আছেন, মানে তারা কি মানে কোনো প্রশ্ন করেছেন আমাদের, মানে তাদের সঙ্গে যোগাযোগটা কি আমরা রাখছি? কারণ আমি এরকম দেখছিলাম যে দুদিন আগেও একটি অনুষ্ঠানে একজন বলছিলেন, বিজিএমের সভাপতি বলছিলেন যে অনেক প্রতিযোগী দেশ তারা আমাদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা বায়ারদের কাছে তারাও ছড়ানোর চেষ্টা করেছে। এটা অবশ্যই
করেছে এবং পরবর্তীতে এটা বন্ধ হয়েছে। কিন্তু আমাদের এখানে যারা সবচেয়ে বড় যারা ব্যবসা করে আমাদের সাথে, তারা আমাদের সাথে রেগুলার যোগাযোগ করেছে এবং আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে হয়তো ঢাকার ফ্যাক্টরিগুলো খুলে দিতে পারবো। এবং আমরা গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে বসে তারপরে তার পারমিশন নিয়ে আমরা কিন্তু আজকে ফ্যাক্টরিগুলো খুলে দিয়েছি এবং আমরা আশ্বস্ত করেছিলাম যে আমাদের শ্রমিক ভাই বোনেরা কখনো তাদেরকে যদি উস্কানি বা কোনো রকমের কোনো কিছু বিপদে না ফেলানো হয় তাহলে কিন্তু তারা ঠিকমতো কাজ করবে এবং সেইভাবেই কিন্তু আজকে কাজ হয়েছে। অতএব আমাদের বহির্বিশ্বে যতটা এই কয়দিনের যে ভ্যান্ডালিজম যেটা সবাই দেখেছে তাতে কিন্তু একটা বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছিল, সেটা আবার কিন্তু আজকে যখন সব জায়গায় নর্মালভাবে যখন সব কিছু চলছে, আগামী 1-2 দিনের মধ্যে আমরা মনে করি বহির্বিশ্বের যে আমাদের যে ইমেজটা নষ্ট হয়েছে সেটাও হয়তো আমরা রিগেইন করতে পারবো। কারণ আমাদের এর পিছনেও অনেক আগে অনেক কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো সবাই জানেন যে রানা প্লাজার মতো দুর্ঘটনা, তাজরিনের মতো দুর্ঘটনা আমরা কিন্তু ফেস করেছি। এবারে তো আমাদের শ্রমিকদের কোনো বিষয় ছিল না, আমাদের ইন্ডাস্ট্রির কোনো বিষয় ছিল না, ছিল হলো একটা ছাত্র আন্দোলনের মধ্যে একটা সন্ত্রাসী পক্ষ ঢুকে দেশকে অচল করার জন্য যে চেষ্টাটা করেছিল সেই চেষ্টাটা অত্যন্ত দ্রুততার সাথে সরকার মোকাবিলা করেছে এবং আমি মনে করি সরকার যে কাজটি করেছেন তাতে আমাদের যে বহির্বিশ্বের যতটুকুই আমাদের সংকট তৈরি হয়েছে সেটা হয়তো আমরা দ্রুততার সাথে কাটিয়ে উঠতে পারবো। জি, আসিফ বিন আলী যেমন বলছিলেন যে স্বচ্ছতার কথা আর কি, যে তথ্যগুলো যদি স্বচ্ছভাবে সামনে আসে সেখানে একটা আস্থা তৈরি হয়। আসিফ বিন আলী, মানে নাশকতা যে কোনো দেশে যে কোনো সময় তৈরি হতে পারে, কিন্তু যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে বা ভাবা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নটা নিয়ে, মানে সেটা দায়িত্বশীল মহল কতটা ভাবছে, সেটা রাজনৈতিক দল বলেন, নাগরিক সমাজ বলেন, মানে কতটা দেখছেন? আর দেখুন, আমাদের এখানে যখন এই আসলে ভাবমূর্তির কথা বলা হয়, এটা আসলে যখন কোনো একটা ক্রাইসিস শুরু হয় কেবলমাত্র তখনই মনে করা হয় যে ভাবমূর্তির সংকট তৈরি হচ্ছে এবং এটাও ধরে নেওয়া হয় যে ভাবমূর্তির সংকট হোক সেটা খুব জলদি ওভারকাম করা যাবে। আসলে ব্যাপারটা এইভাবে কাজ করে না। আমি যদি একটু অ্যাকাডেমিক্যালি দেখি, আমরা দেখব যে ভাবমূর্তি তৈরি করা যেমন একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটাকে ভেঙে ফেলাও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল, সরকার যদি বহির্বিশ্বে এই যে আমাদের যখন রাষ্ট্রপ্রধানরা বিদেশে যান তখন বিজনেস কমিউনিটিকে কেন সাথে নিয়ে যান? এই জন্য নিয়ে যান যখন অন্য দেশের বিজনেস কমিউনিটির সাথে তারা বসবে, তারা কথা বলবে, কনভিন্স করবে যে আমার দেশে ইনভেস্টমেন্টের পরিবেশ ভালো, সিকিউরিটি ভালো, এখানে ইন্টারনেটের মানে ইন্টারাপশন হয় না এবং এক ধরনের আস্থার জায়গা তৈরি করা, তাই তো? তার মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন এবং আপনি আপনার দেশের যে ওভারঅল ইনভেস্টমেন্ট স্ট্যাটাসটা থাকে সেটাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেন এবং এটা একটা কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া। ঠিক একই রকমভাবে যখন একটা দেশের ব্যাপারে ধরেন ভাবমূর্তি খাটো করা দরকার বা ওই দেশের উপরে স্যাংশন আনার দরকার অথবা ওই দেশের উপরে মানে যে জিওপলিটিক্যাল গেম রয়েছে সেই গেমের একটা প্লেয়ারের কোনো একটা উদ্দেশ্য থাকে, তখন কিন্তু আবার ঠিক একইভাবে প্রচারণা চালানো হয়, প্রোপাগান্ডা চালানো হয় সেই দেশটাকে টার্গেট করে। তো আমরা যদি এটাকে ফ্রেমওয়ার্ক ধরি তাহলে আমি বলবো যে আমাদের দিক থেকে আমাদের একটা জায়গায় প্রশ্ন করাটা জরুরি, সেটা হচ্ছে আমরা গ্লোবাল মিডিয়ার সাথে কতটা এঙ্গেজড। আমরা যতদিন পর্যন্ত না গ্লোবাল মিডিয়ার সাথে প্রপারলি এঙ্গেজড হতে পারবো, এই ট্রান্সপারেন্সির জায়গাটা নিশ্চিত করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু ভাবমূর্তির এই যে রিস্কটা এটা প্রতিবারই থেকে যাবে। গত কয়েকদিনে যেটা হয়েছে বাংলাদেশের ব্যাপারে, কিন্তু বাংলাদেশের বহু বিজনেস অনেকেই চিন্তা করেছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য, বিকজ ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির অভাব, সিকিউরিটির একটা ইস্যু তৈরি হয়েছে। তো এই যে মিসট্রাস্টের জায়গাটা তৈরি হয়েছে এটা কিন্তু ওভারনাইট যাবে না এবং এইটাকে রিস্টাবলিশ করা, এই যে ফেইথটাকে, ট্রাস্টটাকে রিস্টাবলিশ করার জন্য অবশ্যই গ্লোবাল মিডিয়ার সাথে এঙ্গেজড হতে হবে। তবে আবার একটা জিনিসও আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন আমরা যেমন গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করি ঠিক তেমনিভাবে কিন্তু আমরা জিওপলিটিক্যাল গেমসের সাবজেক্ট এবং যে কোনো দেশের মিডিয়া সেই দেশের জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করে। ঠিক যেমন ইউএস মিডিয়া ইউএস জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করবে, ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করবে,
আমাদের মিডিয়া আমাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করবে। তো সেই জায়গাটাতেও একটা বোঝাপড়াটা খুব জরুরি। তবে আপনি যেটাই বলেন, আপনি নিজে সাংবাদিক, আমি নিজে সাংবাদিকতার বিভাগের একজন শিক্ষক হিসেবে এবং এই বিষয়ে কাজ করা নিয়ে আমি যেটুকু বলতে পারি যে সাংবাদিকতা তখনই কাজ করতে পারে, ইমেজের বিল্ডিংয়ের যে প্রক্রিয়াটা সেটা তখনই খুব স্ট্রংলি কাজ করতে পারে যখন সরকার পক্ষ, বিরোধী পক্ষ এবং রাষ্ট্রের অন্যান্য এজেন্সিগুলো ট্রান্সপারেন্সি নিশ্চিত করবে তথ্য দেওয়ার ক্ষেত্রে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে, তথ্য বাছাইয়ের ক্ষেত্রে। তারপরে কি করা যাবে, তখন আমরা প্রশ্ন করতে পারবো আচ্ছা ঠিক আছে, আমি এই যে তথ্যটা ট্রান্সপারেন্টলি দিলাম, এইটা কোনো মিডিয়া সিলেক্টিভলি চুজ করছে কিনা, অর্থাৎ সিলেক্টিভলি এমন কোনো সোর্স মানে রেফার করছে কিনা যেটা শুধু সরকার বিরোধী, অথবা সিলেক্টিভলি এমন কোনো সোর্স রেফার করছে কিনা যেটা শুধু বিরোধী দলের পক্ষে বা সরকারের পক্ষে, তখন ওই ডিসকাশনটাতে যেতে পারবো। কিন্তু আমরা আপাতত আসলে যে জায়গাটাতে আটকে আছি সেটা হচ্ছে যখনই আমরা সংকটের মুখে পড়ি আমরা মনে করি যে তথ্য বন্ধ করে দেওয়া সংকটের সমাধান। অনেক ক্ষেত্রে এটা কাজ করে সাময়িকভাবে, কিন্তু ইন দ্য লং রান এটা একটা স্টেটকে, একটা সিস্টেমকে হুমকির মুখে ফেলে দেয়। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মানে কূটনীতিকরা আজকে নাশকতার জায়গাগুলো ঘুরে দেখেছেন, তারা স্তম্ভিত হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত মানে আস্থা ফিরিয়ে আনতে? আসিফ বিন আলী বলছিলেন বারবার যে একই কথা, যে আস্থাটা আসলে ফিরিয়ে আনাটা খুব জরুরি। একদিনে মানে অনেক দিনে যে আস্থাটা তৈরি হয় সে আস্থাটা খুব অল্প সময়ে ভেঙে যেতে পারে, সেটা আবার গড়ে তোলার একটা ব্যাপার আছে। এবং বিশেষ করে বিজনেসম্যান টু বিজনেসম্যান, মানে গ্লোবাল বিজনেসম্যানদের একটা কমিউনিটির সঙ্গে যোগাযোগ, তাদেরকে আস্থা তৈরি করা, মিডিয়াগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করা ইত্যাদি, সেই জায়গা থেকে কি বলবেন, যেমন দেশের ভিতরে সেরকম দেশের বাইরে? না, এটা তো অবশ্যই সত্যি কথা। আস্থা ফিরিয়ে আনাটা কিন্তু একদিন দুই দিনে পারা যায় না। এখানে আমাদের যেমন দেশের ভিতরে মিডিয়াগুলো চেষ্টা করবে তাদের বহির্বিশ্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার, সরকারের পক্ষ থেকে করতে হবে, আমাদের এমবেসিগুলো যে আছে বিদেশে তাদেরকে কাজ করতে হবে। এখন কিন্তু আমাদেরকে একত্রে অনেক সিরিয়াসলি কাজ করতে হবে। আসিফ একটা কথা বলেছে যে সরকারি দল, বিরোধী দল, আমাদের দেশে দুর্ভাগ্যবশত একটা কথা সত্য যে কখনোই সরকারি দল, বিরোধী দল একত্র হয়ে দেশের জন্য চিন্তা করতে পারে না কখনো। এটা কিন্তু আসলে করা দরকার। এবং বর্তমানে যেভাবে বিরোধী দল কাজগুলো করছে বা কে করছে সেটা তো আর আমরা এখনও বলতে পারবো না। তদন্ত করলে বের হয়ে আসবে এই ভ্যান্ডালিজম কারা করেছে। তবে এই রকম ভ্যান্ডালিজম যারা করতে পারে তারা কিন্তু যে কোনো কিছুই করতে পারে। এবং এখানে আমার কাছে মনে হয় যে এটা একটা এত বড় উদ্দেশ্যমূলকভাবে করেছিল যেটা শেষ পর্যন্ত হয়তো তারা সাকসেসফুল হয়নি, কিন্তু তাদের হয়তো অনেক বড় উদ্দেশ্য ছিল। যাই হোক, আমি মনে করি যে এখানে সবাই মিলে একত্রে কাজ করে, দেশের জনগণ আছে এবং আমাদের বিদেশে আমাদের এমবেসিগুলো আছে, আমাদের দেশের মধ্যে আমাদের লোকজন আছে, মিডিয়া আছে, সবাই যদি একত্রে মিলেমিশে আমরা কাজ করি তাহলে এই জায়গার থেকে আমরা ওভারকাম করতে পারবো। তবে এটা এইবারের যে ভ্যান্ডালিজমটা এটা কিন্তু আমরা কখনো দেখিনি, আমার বয়সে আমি কখনো দেখিনি এইভাবে। তবে আমি মনে করি যে এখানে অনেক কাজ করতে হবে, অনেক আমাদের এফোর্ট দিতে হবে কিভাবে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। হয়তো আমরা সময় লাগলেও আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। জি, মানে সেখানে সরকারের পাশাপাশি আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের আসলে রোল কি? হ্যাঁ, সরকারের পাশাপাশি দল তো কাজ করছেই, সাথে সাথে দেশের জনগণও কাজ করবে, আপনাদের এই যে মিডিয়া হাউসগুলো তারাও কাজ করবে। আমার কথা হলো সত্য কথা বলতে হবে। এইখানে কখনোই কোনোভাবেই এই ভ্যান্ডালিজম কিন্তু কোনো ছাত্রমহল করেনি, এটা একেবারেই নিশ্চিত। আমরা দেখেছি, আমরা সামনের থেকেও দেখেছি কিভাবে মানুষকে মারা হচ্ছে, যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, এটা কখনো কোনো ছাত্রের পক্ষে সম্ভব না। আপনিও ছাত্র ছিলেন, আমরাও ছাত্র ছিলাম। আমরা কিন্তু ছাত্র বয়সে কিন্তু মানুষ আরও মানুষের প্রতি দরদি থাকে। এই ছাত্রদের পক্ষে এই সহিংসতা করা কোনোভাবেই সম্ভব না। তো অতএব এইটার মধ্যে যারা জড়িত ছিল সরকার অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। এটাই আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সরকারের কাছে আবেদন থাকবে
যে কোনোভাবে এটার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা। অনেক ধন্যবাদ সিদ্দিকুর রহমান এবং আসিফ বিন আলী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।